আমি বিরক্ত হয়ে নিজের অতীত নিয়ে বসে বসে ভাবছিলাম, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। সব দিক থেকেই আমাকে হতাশা ঘিরে ধরেছে। প্রতিদিনের ঝগড়াঝাঁটিতে আমি বিরক্ত হয়ে গিয়েছি। আমি ননদকে উঠোনে হেঁটে বেড়াতে দেখে আমার রাতের ঘটনা মনে পড়ল, আর এটা মনে পড়তেই আমার চোখে জল এসে গেল। আমি আমার ননদের ছেলেকে আদর করতে শুরু করতেই আমার যা কটু শব্দে বলল, তুমি বাঁচা না হলে আজ তোমারও নিজের ছেলে মেয়ে থাকতো। এ কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, তোমাকে কে বলেছে আমি বাঁচা? আমার কথা শুনে সে আমাকে বলতে লাগলো, যার বিয়ের 6 বছর পরেও কোনো সন্তান হয় না সে বাঁচা নয় তো কি? তোমার বর ভালো এবং তোমাকে ভালোবাসে, সেই জন্য তোমাকে কখনো কিছু বলে না। কিন্তু আমি সব জানি। তুমি আমাদের কাছে লুকোচ্ছ, কিন্তু বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না। তোমার বরের মা আমি, তাকে আমিই মানুষ করেছি। এভাবে চলতে থাকলে আমি তাকে এমন মেয়ের সাথে বিয়ে দেব যে তাকে সন্তান দিতে পারবে। জায়ের এসব কথা শুনে আমার চোখে জল এসে গেল। তাই আমি তাড়াতাড়ি আমার রুমে ঢুকে পড়ি। এখন যাই ঘটুক না কেন, আমাকে প্রমাণ করতেই হবে যে আমি বাঁচা না। আমি আমার এক ডাক্তার বান্ধবীকে ফোন করে জিজ্ঞেস করলাম, তুই কি আগামীকাল ফ্রি আছিস? আমার কথা শুনে সে বলল, তুই ভালো আছিস তো? সে আমার খুব ভালো বন্ধু। আমি বললাম, হ্যাঁ ভালো আছি, কিন্তু আমাকে কিছু টেস্ট করাতে হবে। আমার কথা শুনে সে কয়েক মুহূর্ত চুপ থেকে তারপর বলল, আমি তোকে আগেই সাবধান করেছিলাম, ওই মহিলাকে আমার ভালো লাগেনি। কেন তুই তোর স্বামীকে নিয়ে আলাদা বাড়িতে থাকছিস না? এসব ঝগড়াঝাঁটি থেকে বেঁচে যাবি। ওর কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম। এখন ওকে কিভাবে বলবো যে এ বিষয়ে আগেই আমি আমার স্বামীর সাথে কথা বলেছি? কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। উল্টে আমাকে বলতো, তোমাদের ঝগড়াঝাঁটি তোমরা নিজেরাই মিটিয়ে নাও, এসবের মধ্যে আমাকে টেনো না। আমার কি অন্য কাজ নেই নাকি যে এইসব ফালতু জিনিসে মাথা গলাবো? তাই আমি আমার স্বামীকে কিছু বলাই ছেড়ে দিয়েছি, কারণ সে তার দাদা বৌদিকে ছেড়ে যেতে মোটেও প্রস্তুত না। আমি আমার বন্ধুকে সব কথা বললাম। সে আমার কথা শুনে চুপ হয়ে গেল এবং আমাকে আগামীকাল তার কাছে যেতে বলল। যাই হোক না কেন, আমাকে টেস্ট করাতেই হবে। কিছুক্ষণ পর আমার স্বামী বাড়িতে এসে উঠোনে খেলতে থাকা বাচ্চাদের আদর করতে লাগলো। আমি আবারও চিন্তায় মগ্ন হয়ে ভাবছিলাম, আমি কেমন মেয়ে যে তার স্বামীকে সন্তানের সুখও দিতে পারলাম না। চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো, আর আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতে লাগলাম। জানি না আমার কি হবে। আমার স্বামী অন্য কাউকে বিয়ে করলে আমার কি হবে, কোথায় যাব? আমি স্বামীকে খুব ভালোবাসি, কোনো অবস্থাতেই তাকে শেয়ার করতে পারবো না। কিছুক্ষণ পর আমার স্বামী রুমে এলো। কান্নার কারণে আমার চোখ লাল হয়েছিল। সে চিন্তিত হয়ে কি হয়েছে জিজ্ঞেস করতেই আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলাম, আর যা আমাকে যা যা বলেছে তাই বললাম। সে কিভাবে তোমার বোনের সামনে আমাকে নিয়ে বাজে রসিকতা করে। কি যে করি, আমি বাড়িতে এসে একটু বিশ্রাম করব কি, আসার সাথে সাথেই তোমাদের ঝামেলা শুরু হয়ে যায়। আমি আগেও বলেছি, এসব বিষয়ে আমাকে জড়াবে না। বৌদি যদি কিছু বলেও থাকে তুমি তার কথা মেনে নেবে, কারণ সে তোমার চেয়ে বড়। যদি সে ভুল করেও থাকে তাহলেও তার সাথে তর্ক করো না। মায়ের মৃত্যুর পর তিনিই আমাকে মানুষ করেছেন। এখন আমি গিয়ে যদি তাকে কোনো প্রশ্ন করি তাহলে তিনি কতটা দুঃখ পাবেন। যাকে সে ছেলের মতো খাইয়ে পড়িয়ে মানুষ করেছেন সেই আজ বউয়ের হয়ে তাকে প্রশ্ন করতে এসেছে। স্বামীর কথা শুনে আমি চুপ করে শুয়ে পড়লাম। সে আমার সাথে অনেকক্ষণ কথা বলতে লাগলো, কিন্তু আমি তার কোনো কথার জবাব দিইনি। আমি তাকে অনুভব করাতে চেয়েছিলাম যে আমি ঘুমিয়ে গেছি, যদিও সে জানতো যে আমি জেগে আছি। সকালে আমি ওঠার আগেই সে অফিসে চলে গেছে। সকালে তার সাথে কথা বলতে হতো যে আমি চেক আপ করতে যাচ্ছি, কিন্তু আমি ওঠার আগেই সে অফিসে চলে গেছে।
আমি যখন ঘুম থেকে উঠি তখন আমার যা রান্নাঘরে ছিল। আমাকে দেখা মাত্রই শুরু করে দিলেন। চোখ খুলেছে মহারানীর। এটা তোমার বাবার বাড়ি না, শ্বশুর বাড়ি। তোমার মা এখানে নেই যে তোমার 5 ফরমাস খাটবে। আমি জায়ের কথায় ধ্যান দিলাম না। আমাকে 7টায় চেক আপ করতে যেতে হবে। এখন প্রায় 8টা বাজে, তাই তাড়াতাড়ি রেডি হতে শুরু করলাম। আমার যা জিজ্ঞেস করলেন আমি কোথায় যাচ্ছি। আমি তার কথার কোনো উত্তর দিলাম না। এতে সে রেগে আগুন হয়ে গেল। আমি 7টা বাজার 10 মিনিট আগে হাসপাতালে পৌঁছলাম এবং আমার বন্ধু আগে থেকেই সেখানে আমার জন্য অপেক্ষা করছিল। ওকে দেখে আমার চোখে জল এসে গেল। আমার চোখের জল দেখে ও বলল, আমি ভেবেছিলাম তোরা সন্তান না নিয়ে আরও কিছুদিন ফ্রিভাবে জীবন কাটাতে চাস। তোরা তো একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলি। ভালোবাসা শব্দটা বিরক্তি নিয়ে আস্তে আস্তে বললাম, আর অতীতে হারিয়ে গেলাম। আমার নাম অর্পিতা, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা একটি স্কুলের শিক্ষক ছিলেন আর মা ছিলেন একজন গৃহিণী। বাবার উপার্জনে আমরা ভালোই ছিলাম। আমিও মায়ের কাছ থেকে ঘরের কাজ শিখেছি, কিন্তু আমার পড়াশোনার খুব শখ ছিল। একদিন আমি বাবাকে এই কথা বললাম যে আমার আরও পড়াশোনা করার ইচ্ছা। আমার মুখ থেকে বের হওয়ার আগেই আমার বাবা আমার ইচ্ছা পূরণ করতেন, সেটা তার সামর্থ্যে কোলাক বা না কোলাক। এবারও তিনি আমাকে একটা ভালো কলেজে ভর্তি করিয়ে দেন। আমি আমাদের পরিবারের প্রথম মেয়ে যে কলেজে গিয়েছে। পরিবারের সবাই এই নিয়ে অনেক হইচই করে। বাবাকে বলে মেয়ে হাতছাড়া হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু বাবার আমার ওপর আস্থা ছিল। কারো কথা না শুনে তিনি আমাকে কলেজে ভর্তি করিয়ে দেন। বাবা ছোটবেলায় তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছিলেন, কিন্তু আমি তাকে পছন্দ করতাম না। লোফার এবং বাটপার হিসেবে এলাকায় তার খ্যাতি ছিল। কলেজে আমার অনেক বন্ধু তৈরি হয়েছিল, কারণ প্রথমত আমি খুব হাসি খুশি এবং দ্বিতীয়ত আমি বুদ্ধিমান ছিলাম। কলেজের সকল শিক্ষক আমার প্রশংসা করতেন এবং অন্যদের কাছে উদাহরণ দেওয়ার সময় আমার কথা উল্লেখ করতেন। কিন্তু একটি মেয়ে কেন যে আমাকে হিংসা করত তা বুঝতে পারতাম না। আমি ওর কী ক্ষতি করেছি কি জানি। 2-3 বার ওর সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু আমার প্রতি ওর ব্যবহার খুব খারাপ। ওর ব্যবহারে আমার মনে হতে লাগলো মেয়েটা হয়তো আমাকে পছন্দ করে না। সে সব সময় আপ্রাণ চেষ্টা করত কোনো না কোনো শিক্ষককে দিয়ে আমাকে অপমানিত করার, কিন্তু আমি সব সময় বেঁচে যেতাম। এখন তো আমি ওর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করতাম। একদিন আমার এক বান্ধবী এসে আমাকে বলল যে সন্ধ্যা তোর নামে সব জায়গায় বদনাম করছে। তার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। পরে জানতে পারলাম সে আমার লোফার বাগদত্তার নাম আমার সাথে জুড়ে দিয়ে উল্টো পাল্টা কথা রটাচ্ছে। তার কথা শুনে আমি কাঁদতে কাঁদতে প্রিন্সিপালের অফিসে গিয়ে তাকে সব খুলে বললাম। তারপর সন্ধ্যা সবার সামনে আমার কাছে ক্ষমা চেয়েছিল। তারপরে আমার সাথে বন্ধুত্বও করে নিল। আমি জানতাম না সে দুমুখ সাপ, আমার চিরশত্রুও। সে আমার বাড়িতে আসা যাওয়া শুরু করে। একদিন সে আমার ঘর থেকে বের হচ্ছিল যখন আমার বাগদত্তা ঘরে ঢুকছিল। আমার বাগদত্তা একজন লোফার, কিন্তু সে খুব হ্যান্ডসাম ছিল। আমাদের ফ্যামিলিতে মেয়েদের 20 বছর বয়স হলেই বিয়ে দেওয়ার রেওয়াজ ছিল। এখন আমার বয়স 18 বছর। আমি জানতাম যে 2 বছর পরেই আমার বিয়ে হবে। আমি চাইছিলাম এমন কিছু ঘটুক যাতে আমার বিয়ে ভেঙে যায় এবং আমি আরও পড়াশোনা করতে পারি, কারণ আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম এবং আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমি স্কলারশিপ পাবো। শুধু আমার বাবা মায়ের অনুমতি দরকার, কিন্তু অনুমতি চাইতে ভয় পাচ্ছিলাম। পরের দিন আমার ভাবি শাশুড়ি আমাদের বাড়িতে এসেছিলেন এবং তিনি আমার বিয়ের কথা বারবার বলতে শুরু করেন। আমি তার কথা শুনে খুব বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তার ছেলের প্রতি আমার বিন্দু মাত্র আগ্রহ ছিল না। কিন্তু একটা জিনিস আমি আজকাল লক্ষ্য করছি, তা হলো
আমার বাগদত্তা আমার পিছন পিছন ঘোরা বন্ধ করে দিয়েছে। এটা আমাকে একটু অবাক করে, কিন্তু আমি খুব খুশি। আমি ভেবেছিলাম হয়তো তার কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু ব্যাপারটা ছিল অন্যরকম। একদিন আমি আমার ভাবি শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। তাদের বাড়িতে আমাদের যাওয়া আসা ছিল, কারণ বাবার সাথে তাদের খুব ভালো বন্ধুত্ব ছিল এবং আমিও মাঝে মাঝে তাদের বাড়িতে যেতাম। আর আমার বাগদত্তাও আমাদের বাড়িতে আসা যাওয়া করত। সেদিনও আমি আমার ভাবি শাশুড়িকে কিছু জিনিস দিতে গিয়েছিলাম। দেখলাম আমার বাগদত্তা ছাদে বসে ফোনে কারোর সাথে কথা বলছে। তার মুখে হালকা হাসি ফুটে উঠেছে। আমাকে দেখে কোনো রেসপন্স না দিয়ে আবার ফোনে ব্যস্ত হয়ে পড়ল। তার আচরণ দেখে খুব হাসি পেল। তারপর আমি আমার শাশুড়িকে জিনিস দিয়ে বাড়ি ফিরে আসি। 1-2 দিন পর আবার শ্বশুর বাড়িতে গেলাম। আমি বাড়িতে ঢুকতেও পারিনি। এমন সময় আমার বাগদত্তা চিৎকার করে বলছিল যে আমি কোনো অবস্থাতেই অর্পিতাকে বিয়ে করব না, আমি অন্য কাউকে ভালোবাসি। আমার শাশুড়ি তাকে বলছিলেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আগে তো তুই সব সময় ওর নাম নিতিস, আর এখন কি হয়েছে যে তুই তাকে অপছন্দ করছিস? আমার বাগদত্তা বলল, ও সব সময় আমার সাথে অভদ্রভাবে কথা বলে এবং কিছু জিজ্ঞেস করলে সরাসরি উত্তর দেয় না। আর আমি এমন বউ মোটেও চাই না। আমি এমন একটা বউ চাই যে আমার কথা শুনবে এবং আমার সাথে সুন্দর করে কথা বলবে। ওর কথা শুনে আমার মুখ হাঁ হয়ে গেল। আমার শাশুড়ি ওকে বোঝাতে শুরু করলো, কিন্তু ও কিছুতেই শুনতে চাইছিল না। আমি শুধু শুনতে চেয়েছিলাম যে সে কে, যার পেছনে ও পাগল হয়ে আছে। তখনই আমার এই ইচ্ছেটাও পূর্ণ হলো। আমার শাশুড়ি আমার বাগদত্তাকে জিজ্ঞেস করলেন, সে কে? তার নাম শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে আর কেউ নয়, আমার বন্ধু সন্ধ্যা। এখন আমি পুরো গল্পটা বুঝতে পেরেছি। নিশ্চয়ই সে আমার ওপর প্রতিশোধ নিতে চায়। সে ভেবেছিল আমার বাগদত্তাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে সে আমাকে কষ্ট দেবে, কিন্তু সে নিজের অজান্তেই আমার অনেক বড় একটা সমস্যার সমাধান করে দিয়েছে। এখন আমি অপেক্ষা করছি কখন আমার শাশুড়ি এসে আমার এনগেজমেন্ট ভেঙে চলে যায়, আর এনগেজমেন্ট ভাঙার সাথে সাথে বাবা মাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করব, যাতে আরও পড়াশোনার অনুমতি পাই। আমার মা খুব টেনশনে ছিলেন, কারণ কিছুদিন থেকে আমার হবু শাশুড়ি আমাদের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছেন। আগে তো তিনি প্রায়ই আসতেন। হঠাৎ একদিন আমার শাশুড়ি আমাদের বাড়িতে ঢুকলেন। তাকে খুব চিন্তিত লাগছিল। তিনি গিয়ে মায়ের কাছে বসে বলতে লাগলেন, আমাকে মাফ করে দিও। সেই সাথে তিনি কেঁদেও যাচ্ছিলেন। এটা দেখে আমার খুব খারাপ লাগছিল যে বাবা মা ছেলের কারণে কতটা অসহায় হয়ে পড়ে। ছেলে মেয়ে বাবা মাকে দিয়ে কি কি সব করায়। তারপরে তিনি মাকে সমস্ত কিছু খুলে বললেন যে আমার ছেলে অর্পিতাকে বিয়ে করতে রাজি হচ্ছে না, সে অন্য কোনো মেয়েকে ভালোবাসে। জানি না মেয়েটি কে, আমি তো তার নামও প্রথমবার শুনেছি। তখন আমি আমার শাশুড়িকে বললাম যে সে আমার কলেজে পড়ে। আমার কথা শুনে তিনি অবাক হয়ে বললেন, তুমি কিভাবে জানো? আমি তাকে বললাম যে আমি সব কিছু শুনেছি। এই কথা শুনে আমার বাবা খুব রেগে গেলেন, কিন্তু তিনি কী বা করতে পারেন? ছেলেই যখন রাজি না, তখন আমরা আর কি করতে পারি? শহরে আমাদের একটি বাড়িও ছিল। আমি বাবাকে জোর দিয়েছিলাম যে আমরা শহরে যাই। বাবা আমার অনুরোধে রাজি হন। আমরা শহরে আসার পর আমার মা একটি সেলাই সেন্টার খুলেছেন, যা ভালোই চলছিল এবং আমাদের অবস্থাও ভালো হয়ে গেছিল। আমি মাকে বললাম যে আমি আরও পড়াশোনা করতে চাই। কয়েকবার অনুরোধের পর আমাকে পড়াশোনা করতে দিতে রাজি হয়ে যান। ইউনিভার্সিটির জীবন স্বপ্নের চেয়েও সুন্দর ছিল। আমার ইচ্ছা পূরণ হওয়ায় আমি খুব খুশি। এখানে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। আমি জীবনসঙ্গী যেমন চাইতাম সে ঠিক সেরকম ছিল। আমি তার চোখে আমার জন্য ভালোবাসা দেখলাম। তারপর ধীরে ধীরে
আমরা একে অপরের আরও কাছাকাছি এলাম এবং যখন সে আমাকে বিয়ে করতে চাইলো, আমি খুশি মনে রাজি হয়ে গেলাম। আমার এক বন্ধু আমাকে বুঝিয়ে বলল, তুই তার সম্পর্কে কিছুই জানিস না, তাহলে এত তাড়াতাড়ি কিভাবে রাজি হয়ে গেলি? আমি তাকে বললাম যে আমি তাকে ভালোবাসি এবং তাকে দেখে মনে হচ্ছে সে একটি ভালো পরিবারের ছেলে। আমার বন্ধু আমার পাগলামি দেখে অবাক হয়েছিল। তারপর 2 সেমিস্টারের পরে আমার বান্ধবী আমার থেকে আলাদা হয়ে যায়, কারণ সে মেডিকেলে চান্স পেয়েছিল। আমার এই বন্ধু ছাড়া আমাকে বোঝার মতো কেউ ছিল না। তারপর পড়াশোনা শেষ করে অর্ণব আমাদের বাড়িতে আমার জন্য সম্বন্ধ পাঠায়। আমার বাবা মা এই সম্বন্ধে মোটেও রাজি ছিল না, কারণ অর্ণবের মা নেই, কেবল এক বড় বৌদি ছিল এবং তার কথা শুনে মনে হতো যে পুরো বাড়িতে তার কথাই শেষ কথা। কিন্তু আমি আমার বাবা মাকে রাজি করাই এবং অর্ণবের সাথে আমার বিয়ে হয়। আমি এই বিয়েতে খুব খুশি। অর্ণব আমাকে খুব ভালোবাসতো, কিন্তু ওর বাড়িতে যাওয়ার পর বুঝলাম অর্ণব ওর বৌদির কথা না শুনে কিছুই করে না। বাসর রাতে অর্ণব নিজেই আমাকে জিজ্ঞেস করেছিল, কোথায় হানিমুনে যেতে চাও? আমি ওকে গোয়ায় যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু সকালে ঘুম থেকে উঠতেই আমার যা বলল, এখন কোথাও যাওয়ার দরকার নেই। আর তারপর বৌদির মুখ থেকে এই কথা শুনেই অর্ণবও তার প্ল্যান পাল্টে ফেলল। সেদিনে অর্ণবের সাথে অনেক ঝগড়া করেছি যে, তুমি যখন নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারো না, তাহলে তুমি বিয়ে করেছিলে কেন? কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে শুরু করি যে বাড়ির সব কিছু আমার জায়ের নিয়ন্ত্রণে, কিন্তু সে আমাকে পছন্দ করতো না। আমি তার মন জয় করার জন্য সব রকম চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ। বিয়ের 2 বছর এভাবে কেটে গেল, কিন্তু আমার কোনো সন্তান হয়নি। অর্ণব কখনো আমাকে এই নিয়ে ঠাট্টা তামাশা করেনি। উল্টে অর্ণব বলতো, এই আমাদের নিজেদের মতো ফ্রি কাটানোর সময়, এত তাড়াতাড়ি সন্তান নেওয়া উচিত নয়। কিন্তু আমার যা উঠতে বসতে আমাকে কথা শোনাতে শুরু করে যে আমি বন্ধ্যা হওয়ার কারণে এখনো আমার সন্তান হয়নি। আজ আমাদের বিয়ের 6 বছর হয়ে গেছে, এখনো আমাদের সন্তান হয়নি। তাই আমি আমার সমস্ত টেস্ট করাতে এসেছি, যাতে আমি সবাইকে বলতে পারি যে আমার মধ্যে কোনো খুঁত নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যেন আমার মধ্যে কোনো খুঁত না থাকে। আর আমি নিজেই নিজের কাছে এই প্রতিজ্ঞা করেছিলাম যে যদি আমার কোনো খুঁত থাকে আর যদি সত্যি সত্যিই বন্ধ্যা হই, তাহলে আমি নিজেই অর্ণবের জীবন থেকে চলে যাব। আমি তাকে আবার বিয়ে করতে দেব। মনে হচ্ছিল যে টেনশনে আমার দম বন্ধ হয়ে যাবে। আমার বন্ধু আমাকে সান্ত্বনা দিল যে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর আমার রিপোর্ট এলে কাঁপা হাতে রিপোর্ট করলাম, কিন্তু রিপোর্ট দেখে আমার খুশির সীমা রইল না, কারণ আমার মধ্যে কোনো খোঁজ ছিল না। আমি আনন্দে বন্ধুকে জড়িয়ে ধরে বাড়িতে ফিরে এলাম। আজ আমি খুব খুশি। আমি ঘরে ঢুকতেই যা আবার আমাকে প্রশ্ন করতে লাগলো, কিন্তু আমি চুপ করে আমার রুমে চলে এসে অর্ণবের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি চাই আমার স্বামীও যেন তার পরীক্ষা করান, যাতে তার সম্পর্কেও জানতে পারি। স্বামী এলে এই কথা বললাম। আমার কথা শোনা মাত্রই কিছুক্ষণের জন্য তার চোখ রাগে লাল হয়ে গেল এবং সে রেগে বলল, তুমি কি বলতে চাও? আমার মধ্যে খুঁত আছে? তোমার এই কথা বলার সাহস হলো কিভাবে? আমি তার কথা শুনে হতবাক হয়ে গেলাম। আমি আজকের আগে ওকে এত রাগ করতে দেখিনি। আমি বললাম, সেটা না, কিন্তু আমি চাই তুমিও তোমার টেস্ট করাও, কিছু ভুল হলে চিকিৎসা করাতে পারবো। অর্ণব বলতে লাগলো, আমি একদম ভালো আছি, আমার টেস্ট করানোর কোনো দরকার নেই। খুঁত আমার মধ্যে নেই, তোমার মধ্যেই আছে। হয়তো তোমার রিপোর্ট মিথ্যা, বাঁচা আমি না, তুমি। আমি বুঝতে পারছি না আমার স্বামীর হঠাৎ কি হলো, আর সে এ কেমন কথা বলছে। আমি কাঁদতে লাগলাম, তাই সে ঘর থেকে বেরিয়ে গেল। সেদিনের পর থেকে আমার প্রতি আমার স্বামীর মনোভাব খুব খারাপ হয়ে যায়। সে আমার সাথে একদমই কথা বলছিল না।
এখন আমার মনে একটা সন্দেহ বাড়ছিল যে আমার স্বামীর মধ্যেই কোনো খুঁত আছে, যার কারণে সে টেস্ট করাতে চাইছে না। যদি তার খুঁত না থাকতো তাহলে সে বলার সাথে সাথেই আমার সাথে চলে যেত। কেন যে এটাকে সে তার পুরুষত্বের অপমান ধরে নিচ্ছে জানি না। এখন সেও আমাকে বাঁজা বলে ঠাট্টা তামাশা করা শুরু করেছে এবং হুমকিও দিল যে আমি তাড়াতাড়ি অন্য কাউকে বিয়ে করব। কি করব বুঝতে পারছিলাম না। কিছুদিন পর আমি আবার আমার স্বামীর সাথে কথা বলতে চাইলাম, কিন্তু সে কিছুই শুনতে চাইল না। উল্টো সে আমার রিপোর্টগুলোকে মিথ্যা বলছিল। অথচ আমার মনে হচ্ছে যে আমার স্বামী মিথ্যা কথা বলছে। সে তার খুঁত লুকানোর জন্য আমার ওপর দোষারোপ করছে। এখন এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছিল। এখান থেকে আমি যেতেও পারছি না, কারণ আমি বাবার বাড়িতে গিয়ে তাদের বিরক্ত করতে চাই না। একদিন সন্ধ্যার সময় উঠোনে বসে আমার নিজের কথা ভাবছিলাম। কিছুক্ষণ পর আমার স্বামীর বাড়ি ফেরার কথা। এখন তার ফিরে আসায় আমি কোনো খুশি অনুভব করি না। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি অবাক হলাম যে এই সময় আবার কে এসেছে। আমি গিয়ে দরজা খুলে দেখি সামনে একজন মহিলা দাঁড়িয়ে, যার মুখে মাস্ক, চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। কোলে একটা শিশু। শিশুটি জোরে জোরে কাঁদছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে এবং এখানে কি চাই? সে আমার সামনে শিশুটিকে ধরে বলল, তোমার স্বামী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে যা বলল তা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তাকে বললাম, মানে কি? আগে বলো তুমি কে? সে আমাকে বলতে লাগলো যে তোমার স্বামী শীঘ্রই তোমার ওপরেও বিরক্ত হয়ে যাবে আর অন্য কোনো মেয়েকে বিয়ে করে নেবে। ওর কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। যাই হোক, আমি অনেক দিন ধরেই লক্ষ্য করছি যে আমার স্বামী গভীর রাত পর্যন্ত কারোর সাথে ফোনে কথা বলে এবং কথা বলার সময় তার মুখে হালকা হাসি লেগে থাকে। আমি কখনোই তাকে সন্দেহ করিনি, কারণ আমি জানতাম অর্ণব কখনোই আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। দ্বিতীয়ত, সে অনেক রাত করে বাড়ি ফিরত। এখন আমার স্বামী আমার দিকে কোনো গুরুত্বই দেয় না। এসব ভাবতেই আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু আমার স্বামী যা করেছে তা মোটেই ক্ষমার যোগ্য না। এখন আমি অধীর আগ্রহে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। অর্ণব রুমে ঢোকার সাথে সাথে আমি জিজ্ঞেস করলাম, তুমি এসব কি শুরু করেছো? তোমার লজ্জা করে না? আমার কথা শুনে সে রেগে গিয়ে বলল, কি সব ফালতু কথা বলছো? আমি খুব ক্লান্ত, তাড়াতাড়ি আমার খাবার নিয়ে এসো। শুনে আমি বললাম, আজকে একটা মেয়ে তোমাকে খুঁজতে খুঁজতে বাড়িতে এসেছিল। আমার কথা শুনে সে চমকে আমার দিকে তাকালো আর বলল, তুমি কোন মেয়ের কথা বলতে চাইছো? আমি বললাম, তুমি কি ভেবেছিলে যে আমি তোমার সত্যিটা জানতে পারবো না? আমার স্বামী রেগে বলল, তুমি যদি আর একটাও বাজে কথা বলো তাহলে তোমার মুখ ভেঙে দেব। সোজাসুজি বলো, সমস্যা কি? তখন আমি তাকে বললাম, সেই মেয়েটির কোলে একটা বাচ্চা ছিল। সেই বাচ্চাটাকে আমার সামনে রেখে বলেছে যে তোমার স্বামী আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। নিশ্চয়ই সে তোমার বান্ধবী এবং সেই শিশুটিও তোমার। এই কথা বলার সাথে সাথে আমার স্বামী আমার মুখে থাপ্পড় মেরে বলল, এরপর যদি তুমি আর একটাও বাজে কথা বলো তাহলে এক্ষুনি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। এই কথা শুনে আমার মনটা কেঁপে উঠল। এরপর আমার স্বামী আর আমি একে অপরের সাথে সম্পূর্ণরূপে কথা বলা বন্ধ করে দিলাম। একসাথে থেকেও আমরা একে অপরের বিষয়ে মাথা গলাতাম না। একদিন আমার শরীর খুব খারাপ হলো। পেটে এত ব্যথা করছিল যে আমি সহ্য করতে পারছিলাম না। আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আমার চেক আপ করে বলল যে আপনার স্ত্রীর কিছু টেস্ট করার পরেই বলতে পারবো সমস্যা কি। ডাক্তার সমস্ত টেস্ট করিয়ে যে কথাটি বললেন তা শুনে মনে হলো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ডাক্তার আমাকে বললেন, কেউ আপনাকে বাচ্চা না হওয়ার ওষুধ দিচ্ছে যাতে আপনার সন্তান না হয়।
আমার প্রথম সন্দেহটা আমার জায়ের দিকেই গেল। আমি ডাক্তারকে বলেছিলাম আমার স্বামীকে এই বিষয়ে কিছু না বলতে। তাই ডাক্তার আমার স্বামীকে বলেছেন যে খালি পেটে থাকার কারণে আমার পেটে ব্যথা হয়েছে। এখন আমি আমার জায়ের তৈরি খাবার খাওয়া বন্ধ করে দিয়েছি। একদিন আমি আমার জাকে দুধে কিছু মেশাতে দেখেছি, যা আমার সন্দেহকে আরও পোক্ত করে। একদিন আমার বাবা মা আমাকে আর আমার স্বামীকে নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ রক্ষা করে যখন অন্যবার আমি ঘরে ঢুকলাম, তখন আমার জায়ের গলার আওয়াজ আমাদের কানে পৌঁছালো। তিনি কোনো মেয়ের সাথে কথা বলছেন, যার পিঠ আমাদের দিকে থাকায় তার মুখ দেখতে পাচ্ছি না। সে বলছিল, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি অর্পিতাকে আমাদের পথ থেকে সরিয়ে দেব আর তোমার বিয়ে অর্ণবের সাথে দেব। আমি তাকে ওষুধ দিচ্ছি যাতে তার সন্তান না হয়, আর খুব তাড়াতাড়ি অর্পিতাকে তাড়িয়ে দেব। কিন্তু তোমার নাটকটা সবচেয়ে ভালো হয়েছে। তুমি অর্পিতাকে বোকা বানিয়েছো, আর অর্পিতা ভাবছে যে তুমি অর্ণবের স্ত্রী আর শিশুটি অর্ণবের। একথা বলে তারা দুজনে খিলখিল করে হাসতে লাগলো। আমি চুপচাপ অর্ণবের দিকে তাকালাম। অর্ণব আমার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়েছিল। আমি খুশি হয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে আমার জায়ের আসল চেহারা অর্ণবের সামনে খুলে গেছে। আমি দেখতে চাইলাম আমার যা অর্ণবের সাথে কোন মেয়ের বিয়ে দিচ্ছে। এগিয়ে গিয়ে মেয়েটার দিকে তাকাতেই আমার চোখ বিস্ময়ে হতবাক হয়ে গেল। এটা তো সন্ধ্যা, যে আমাদের কলেজে পড়তো, যে আগে আমার বাগদত্তাকে ফাঁদে ফেলেছিল। এখন আমার স্বামীর সাথে আমার সম্পর্ক নষ্ট করতে এসেছে। যখন আমার যা দেখলো যে অর্ণব সব কিছু জেনে গেছে, তখন সে ঘাবড়ে গিয়ে অন্য দিকে তাকাতে লাগলো। অর্ণব কিছু বলল না, কিন্তু আমি আমার যাকে বললাম, এখন আর কিছু লুকিয়ে লাভ নেই, পুরো সত্যটা বেরিয়ে পড়েছে। কিন্তু সন্ধ্যা কিভাবে তোমার দলে যোগ দিল? সন্ধ্যা আর তোমার মধ্যে সম্পর্ক কি? তখন আমার যা বলতে লাগলো, সন্ধ্যা তার এক বন্ধুর বোন। সন্ধ্যা তোমাকে ঘৃণা করে আর তোমার জীবনের সমস্ত সুখ নষ্ট করতে চায়, কারণ তুমি সন্ধ্যার জীবন নষ্ট করে দিয়েছো। আমি অবাক হয়ে একবার সন্ধ্যার দিকে আর একবার আমার জায়ের দিকে তাকালাম। আমি বললাম, সন্ধ্যার জীবন আমি কিভাবে নষ্ট করলাম? তখন সন্ধ্যা আমাকে বলল, যে ছেলেটিকে আমি ভালোবাসতাম তার নাম ছিল পার্থ। পার্থ আমাকে খুব ভালোবাসতো, কিন্তু তুমি কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে আমার প্রতি তার ভালোবাসা কমতে শুরু করে। ও তোমার জন্য পাগল হয়ে গেছিল। একদিন ওর সাথে আমার এই ইস্যুতে ঝগড়াও হয়। সে স্পষ্ট বলেছিল যে সে অর্পিতার কাছে তার ভালোবাসা প্রকাশ করবে। সে যেদিন তোমার কাছে তার ভালোবাসা জানাতে আসছিল, সেদিন গাড়ি অ্যাক্সিডেন্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেই দিনই আমার জীবন থেকে খুশি হারিয়ে যায়। পার্থ যখন মারা যায়, তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার জীবনে আসা সমস্ত সুখ আমি নষ্ট করে দেব। তাই তোমার বাগদত্তাকে আমার প্রেমের জালে ফাঁসিয়ে তার সাথে তোমার বিয়ে ভেঙে দিয়েছিলাম। কিন্তু যখন জানতে পারলাম তুমি আর অর্ণব একে অপরকে ভালোবাসো এবং তোমরা বিবাহিত, তখন আবার আমার ভেতরের ঘৃণা জেগে উঠল। পরে জানতে পারলাম যে অর্ণবের বৌদি আমার দিদির বান্ধবী। তখন আমি তোমার জায়ের সাথে একটা প্ল্যান করে তোমাকে রাস্তা থেকে সরিয়ে দিতে চাইলাম। তোমার যা তোমাকে ঘৃণা করে এবং তোমার থেকে মুক্তি চায়, সেজন্য সে আমার প্ল্যানে খুব খুশি হয়। অর্ণব তার বৌদির দিকে ঘৃণাপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল যে আমি তোমাকে মায়ের স্থান দিয়েছিলাম, আর তুমি আমার জীবন নষ্ট করার কথা ভাবছিলে। তুমি জানো আমি অর্পিতাকে কতটা ভালোবাসি, তবুও তুমি আমাকে আর অর্পিতাকে আলাদা করতে চাইছিলে। আমার স্বামী আর কিছু না বলে রুমে চলে গেল। পরে আমার স্বামী আমার প্রতি তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইল। আমি আমার স্বামীকে টেস্ট রিপোর্টের কথা বললাম। তখন সে বলল, তুমি আমাকে আগে বলনি কেন? পরের দিনই অর্ণব সেই বাড়ি ছেড়ে আমাকে নিয়ে অন্য ভাড়া বাড়িতে চলে যায়। 1 বছর পরে আমি যমজ সন্তানের জন্ম দিই
একটি ছেলে এবং একটি মেয়ে। ঈশ্বর আমাদের সংসার পূর্ণ করে দিয়েছেন। আজ আমি অর্ণব এবং আমার সন্তানদের সাথে সুখে জীবনযাপন করছি। গল্পটি সমাপ্ত হলো। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে পরবর্তী গল্পের আসরে। ততক্ষণের জন্য টাটা।